Hello everyone, I'm Isman Habib, currently a second year MBBS student from AIMS Bhubaneswar. I've cleared my NEET in 2022 with All India rank 594 and a score of 685. আমরা চ্যাপ্টার নাম্বার 2 যেটা হচ্ছে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন বা জীবজগতের শ্রেণীবিন্যাসে মনেরা রাজ্য, প্রোটিস্টা রাজ্য, ছত্রাক রাজ্য এবং উদ্ভিদ প্রাণী রাজ্যের একটা জাস্ট ব্রিফ দেখেছিলাম। এবার সেই সমস্ত জীবগুলি যেগুলি ওয়েটাগারের 5 রাজ্য শ্রেণীবিন্যাসের কোনোটির অন্তর্ভুক্ত করা যায়নি, কিছু কিছু অকোষীয় গঠন, যেমন ভাইরাস, ভাইরয়েড, প্রায়ন এবং লাইকেন। তো সেই এবার আমরা ভাইরাসকে কিভাবে ডিফাইন করেছিলাম, যে ভাইরাসকে প্রকৃত রূপে জীবিত বলা যায় না। কেন? যে না, এদের কাছে কোনো কোষের যেহেতু গঠন নেই, তাই তো কোষের একটা যে আকার, কোষের সেরকম প্রকৃত আকারই নেই। আমরা জানি যে সেল থিওরি অনুযায়ী প্রত্যেকটি জীবিত প্রাণীর মধ্যে সেল এবং সেলের গঠন থাকা জরুরি। সেল এবং সেলের গঠন জরুরি, তাই তো? এবার যদি কারোর মধ্যে কোষের গঠনটাই না থাকে, তাহলে সেই বস্তুটিকে আমরা সজীব বলতে পারি না। সেই লজিকে ভাইরাসকে সজীব বলা হয় না। তাহলে ভাইরাসকে কিভাবে ডিফাইন করা হয়েছে? যে ভাইরাস হচ্ছে কিছু অকোষীয় গঠন, নন সেলুলার কিছু জীব, যারা যাদেরকে কিভাবে আইডেন্টিফাই করা হয় বা যাদেরকে কিভাবে জানা যায় না, এরা হচ্ছে একটা ক্রিস্টাল দানাকার গঠন, যেটা সজীব কোষের বাইরে আটকে থাকে। সজীব কোষ হতে পারে ব্যাকটেরিয়া, সজীব কোষ হতে পারে একটা প্লান্ট কোষ বা অ্যানিমেল। তো যখন কোষ একটি কোষ আক্রান্ত হয়, তাই তো, অর্থাৎ এবার মনে করে একটি কোষ, এটাকে যদি ভাইরাস আক্রান্ত করে, তারপরে ভাইরাস কি করে, নিজের জিনোমটিকে তার মধ্যে এন্টার করায় এবং সেখান থেকে মাল্টিপ্লিকেশন প্রক্রিয়ায়, তাই তো, সেই ভাইরাসের জিনোমটি ব্যাকটেরিয়া বা যে হোস্ট কোষটা আছে, যে তার সঙ্গে বিভাজন হতে থাকে। এবার তাহলে এখানে যেহেতু ভাইরাসের মাল্টিপ্লিকেশন হচ্ছে বা ভাইরাস সংখ্যায় বৃদ্ধি পাচ্ছে, তাহলে কি আমরা ভাইরাসকে জীবিত বলতে পারি? কারণ কোনো জড় পদার্থ তো সেভাবে বৃদ্ধি পায় না যেভাবে এ বৃদ্ধি পাচ্ছে, কারণ একটা কোষীয় গঠনের মাধ্যমে, কোষীয় সংগঠনের মাধ্যমেই এর জিনোম সংখ্যা বা এর আহ হ্যাঁ, জিনোম সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তো সেখানে এই কনসেপ্টটা আসে যে ভাইরাসকে আমরা নেইদার লিভিং আবার নন নন লিভিং বলতে, তাই তো? কারণ লিভিং কোন বেসিসে বলছি না, কারণ এটা একটি অকোষীয় গঠন, কোনো কোষের গঠন নেই এতে, তাই এটি অকোষীয় গঠন বা এটা নন লিভিং। আবার লিভিং একটা পার্সপেক্টিভে, যে শুধুমাত্র এর মধ্যে মাল্টিপ্লিকেশন হয় জিনোমে। ওকে, এবার ভাইরাস কথাটি এসছে কোত্থেকে? ভাইরাস কথাটি এসছে ভেনম, অর্থাৎ বিষ। দেত্রি ইভানস্কি প্রথম কিছু অণুজীবদের শনাক্ত করেছিলেন কিভাবে? অ্যাজ ক্যাজুয়াল অর্গানিজম দ্য মোজাইক ডিজিজ অফ টোবাকো। তিনি যখন তামাকের মধ্যে মোজাইক রোগটির আহ, কারণ খুঁজতে গেলেন, তখন সেখানে তিনি কিছু অণুজীবকে শনাক্ত করেছিলেন। এবার এদেরকে যখন ব্যাকটেরিয়া প্রুফ ফিল্টার মানে যেগুলো দিয়ে ব্যাকটেরিয়া পাস করতে পারে না, সে ব্যাকটেরিয়া প্রুফ ফিল্টারের মধ্যে দিয়ে পাস করানো যখন হলো সেই অণুজীব গুলিকে, দেখা গেল যে এরা পাস করে যাচ্ছে। অর্থাৎ হয়তো একটা সলিউশন ছিল, সেটাকে পাস করা হলো, দেখা গেল এই সলিউশন যেটা সেই সলিউশনটাও গিয়ে, মনে করো এই সলিউশনটি হচ্ছে যেটি তামাকের মধ্যে টোবাকো মোজাইক রোগ তৈরি করছে, সেখান থেকে আমি এক্সট্রাক্ট বা নিমজ্জিত বের করলাম, সেটাকে ব্যাকটেরিয়া প্রুফ ফিল্টারের মধ্যে পাস করানো হলো। যদি পাস করার পরেও যে ফিল্টারটা আসছে সেটিও আহ, তামাক গাছকে এফেক্ট করতে পারছে, অর্থাৎ করছে, তাহলে মনে বোঝা যাচ্ছে যে হ্যাঁ, এটা অণুজীবগুলি ব্যাকটেরিয়া প্রুফ ফিল্টারের মধ্যে পাস করছে। দ্যাট মিনস ব্যাকটেরিয়া থেকেও এদের আকার অনেক ছোট, ঠিক আছে? তো এরা দে আর স্মলার দেন ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া থেকেও আকারে অনেক ছোট।
ওকে। এবার বেইজানিক নামে একজন ছিলেন, যিনি কি করেছিলেন, তিনি প্রথম এই যে ঘটনাটা বললাম, যে বেইজানিক কি করেছিলেন, টোবাক তামাক গাছের একটা আক্রান্ত তামাক গাছ থেকে সেই ইনফেকশন যার কারণে, যে কারণে আক্রান্ত হয়েছে, তাই তো, তিনি বললেন যে এই তামাক গাছটি যে কারণে আক্রান্ত হয়েছে, এই সুস্থ গাছগুলি যে কারণে আক্রান্ত হয়েছে, সেটি হয়তো একটি নতুন রকমের রোগ সৃষ্টিকারী জীব, যার নাম তিনি দিলেন ভাইরাস। আর এই যে ফ্লুইডটা আমি বললাম না, যে ফ্লুইডটা তিনি নিমজ্জিত করেছিলেন, সেই ফ্লুইডটার নাম দেওয়া হলো কন্টাজিয়াম ভাইবাম ফ্লুইডাম, অর্থাৎ ইনফেকশিয়াস লিভিং ফ্লুইড। এমন একটি বিষ জাতীয় ফ্লুইড, তাই তো। তো ডাব্লিউ স্ট্যানলি সবার প্রথমে তার কাজটি আসে, যে তিনি কি করেছিলেন, তিনি করেছিলেন প্রথম ভাইরাসগুলিকে প্রথম ক্লাস ক্লাসিত করেছিলেন, এবং তিনি সেই ক্লাসগুলিতে দেখিয়েছিলেন যে এই ক্লাসগুলি সাধারণত প্রোটিন দিয়ে নির্মিত, তাই তো। আরেকটা জিনিস এখান থেকে প্রুভ হয় যে ভাইরাসগুলি হচ্ছে অব্লিগেট প্যারাসাইট বা বাধ্যতামূলক পরজীবী। বাধ্যতামূলক পরজীবী এই জন্যই বলছি যে জীবিত কোষকে আক্রান্ত না করলে বা হোস্ট কোষ না থাকলে এটি একটি নন লিভিং এর মতো কাজ করে। তো এটি এমন একটি পরজীবী যদি বাধ্যতামূলক হয়ে যায়, তাহলে যখনই কোষের ভিতরে এন্টার করে তখন লিভিং এর মতো অ্যাক্ট করছে, ঠিক আছে। কোষের বাইরে, তাই তো, মানে, হ্যাঁ, পোষক কোষ বা হোস্ট সেল রয়েছে, পোষক কোষের বাইরে এটি একটু অতিরিক্ত আহ পদার্থ হিসেবেই জিনগত, এমন এমন একটি জিনিস, এটি একটা জিনগত বস্তুকে বহন করছে, ডিএনএ বা আরএনএ কিছু একটা বহন করছে, যদি কোষের মধ্যে প্রবেশ করলে তবেই লিভিং এর মতো অ্যাক্ট করে বা নিজের সংখ্যা বৃদ্ধি করতে পারে। এবার প্রোটিন ছাড়া আমি বললাম, হ্যাঁ, তিনি কেলাস গঠন করেছিলেন প্রথম ডাব্লিউ স্ট্যানলি, এবং তিনি বললেন যে এই কেলাসটি প্রধানত প্রোটিন দিয়ে নির্মিত। কিন্তু শুধুমাত্র প্রোটিন দিয়ে ভাইরাস গঠিত নয়, ভাইরাসের ক্ষেত্রে কিছু আহ জেনেটিক ম্যাটেরিয়াল বা জিনগত বস্তু এরা বহন করে। সেই জিনগত বস্তুটা হতে পারে ইদার আরএনএ অর ডিএনএ, তাই তো। কখনোই কোনো ভাইরাসের মধ্যে একসঙ্গে আরএনএ এবং ডিএনএ দুটি থাকে না। আমাদের ক্ষেত্রে যেমন ডিএনএ তার সঙ্গে এমআরএনএ এর একটা সিকোয়েন্স, টিআরএনএ সব রয়েছে, কিন্তু ভাইরাসে মনে রাখবো এইদার আরএনএ অর ডিএনএ, কখনো আরএনএ অ্যান্ড ডিএনএ আসবে না, মানে আরএনএ এবং ডিএনএ দুটি একসঙ্গে থাকতেই পারে না। এবার ভাইরাস তাহলে কি, ভাইরাস তাহলে যার মধ্যে একটি প্রোটিন এবং জেনেটিক ম্যাটেরিয়াল রয়েছে, তাই বলতে পারি যে হ্যাঁ, ভাইরাস হচ্ছে একটা নিউক্লিয় প্রোটিন, এবং যার জিনগত বস্তুটা কি, একটি জিনগত বস্তুটা হচ্ছে সংক্রামক। তাহলে সাধারণত ভাইরাসগুলি আহ উদ্ভিদদের আক্রান্ত করে। যে সমস্ত, হ্যাঁ, তাহলে যে সমস্ত ভাইরাস দ্যাট অ্যাটাকস প্ল্যান্ট, তারা কিরকম হয়, সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ সমন্বিত বা ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ সমন্বিত, সরি, উল্টোটা বললাম। হ্যাঁ, যে সমস্তটা উদ্ভিদকে আক্রান্ত করে সারা সাধারণত সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএ সমন্বিত হয়। সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএ মানে একটাই স্ট্র্যান্ড থাকবে, ঠিক আছে, একতন্ত্রী, একটাই রয়েছে। আর যে সমস্ত ভাইরাসগুলি অ্যানিমালকে প্রাণী দেহকে আক্রান্ত করে, তারা কি হতে পারে, তারা হতে পারে একতন্ত্রী বা দ্বিতন্ত্রী বা দ্বিতন্ত্রী আরএনএ বা দ্বিতন্ত্রী ডিএনএ। এবার মনে রাখবো এখানে একতন্ত্রী ডিএনএ হয় না। তাহলে অ্যানিমালে সবই রয়েছে, দেখো, একতন্ত্রী ডিএনএ, একতন্ত্রী আরএনএ, দ্বিতন্ত্রী আরএনএ, ঠিক আছে। আর যারা হচ্ছে ব্যাকটেরিয়াকে আক্রান্ত করে, তারা কি, ব্যাকটেরিয়াকে যারা আক্রান্ত করে তারা হচ্ছে ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ যুক্ত বা দ্বিতন্ত্রী ডিএনএ যুক্ত ভাইরাস। প্রোটিন, যে প্রোটিন গঠনটি বললাম, বাইরে যে প্রোটিন ক্লাস গঠন হয়েছে, সেই প্রোটিন গঠনটা কি, প্রোটিন গঠনটি সাধারণত আমরা বলি ক্যাপসিড, যেগুলি অনেকগুলি ছোট ছোট আহ এই তো কতগুলি ক্ষুদ্র ক্ষুদ্র অর্ধ এককের সমন্বয়ে গঠিত, যেগুলোকে প্রত্যেকটি বলি ক্যাপসোমিয়ার। তাহলে পুরো গঠনটা হচ্ছে ক্যাপসিড, আর এই প্রত্যেকটি গঠনকে আমরা বলতে পারি ক্যাপসোমিয়ার, ক্লিয়ার। প্রত্যেক গঠন হচ্ছে ক্যাপসোমিয়ার। ক্যাপসোমিয়ার গুলো কিভাবে সজ্জিত থাকে, না, ক্যাপসোমিয়ার গুলি সজ্জিত থাকে হেলিক্যাল বা পলিহেড্রাল জ্যামিতিক গঠন রূপে সজ্জিত থাকে। ভাইরাস কি কি রোগ সৃষ্টি করতে পারে, এটি মাম্পস, গুটি বসন্ত বা স্মল পক্স,
হারপিস এবং ইনফ্লুয়েঞ্জার মতো রোগ সৃষ্টি করতে পারে। মানবদেহে এইডস যে রোগটি রয়েছে সেই রোগটিও একটি ভাইরাস দিয়েই গঠিত। এই তো সব থেকে ভয়ানক, এই যুগের সব থেকে ওয়ান অফ দ্য ভয়ানক যদি রোগ সৃষ্টি হয় সেটা হচ্ছে এইডস। উদ্ভিদ দেহে এরা কি করতে পারে, উদ্ভিদ দেহে এরা সাধারণত এই মোজাইক, এরকম মনে রাখবো মোজাইক, জাস্ট কি করে না মোজাইক ফরমেশন করে, অর্থাৎ কুকড়ে যায়, তাই তো। সরি, মোজাইক মানে মোজাইক মানে চলো হলুদ রঙের একটা প্যাটার্ন হয়ে যায়, মোজাইক গঠন করে। লিফের রোলিং, কুকড়ে যায়। কার্লিং, ভেইন ক্লিয়ারিং মানে হচ্ছে যে শিরাগুলি রয়েছে শিরাগুলি মিশে যায়, এবং তার সঙ্গে আহ উদ্ভিদের খর্বাকৃতি হওয়া, ডোয়ার্ফিং, বৃদ্ধি পায় না আকারে, স্টান্টেড গ্রোথ, স্বাভাবিক বৃদ্ধি থেকে ব্যাহত হয়ে যাওয়া। ওকে, দ্যাটস অল অ্যাবাউট ভাইরাস। এবার ভাইরাসের মতোই আরো কিছু গঠন রয়েছে, সেগুলো হচ্ছে ভাইরাস। যেমন 1971-এ টিওডিনার তিনি একটা নতুন রকমের সংক্রামক বস্তু আবিষ্কার করলেন, যেটি ভাইরাসের থেকে আকারে ছোট, এবং কি রোগ করছিল? পটেটো স্পিন্ডল টিউবার ডিজিজ। পটেটোর যে স্পিন্ডল রয়েছে তাতে টিউবার ডিজিজ করছিল। পটেটো স্পিন্ডল টিউবার ডিজিজের জন্য দায়ী ছিল একটি নতুন রকমের সংক্রামক বস্তু, এবং দেখা গেল এটিতে শুধুমাত্র আরএনএ রয়েছে। আরএনএটি কিরকম? ফ্রি। তাহলে আমি এখানে ক্লিয়ার করতে পারি, দেখো ভাইরাসে কি ছিল, ভাইরাসে ছিল প্রোটিন প্লাস জেনেটিক ম্যাটেরিয়াল। এবার দুটোকে যদি আমরা আলাদা করে দিই, অর্থাৎ এই আর শুধু প্রোটিন, এটা প্রোটিন, তাই তো, এটা প্রোটিন আর এটা জেনেটিক ম্যাটেরিয়াল। তো যদি জেনেটিক ম্যাটেরিয়াল একা থাকে তাহলে সেটাকে আমি বলি ভাইরাসের মতো ভাইরয়েড। আর এটা দেখো প্রায়ন। তাহলে এর যে আকারটা হবে, এর আকারটা অবশ্যই ভাইরাসের থেকে ছোট হবে, কারণ প্রোটিন গঠনটা তো নেই, শুধুমাত্র জেনেটিক ম্যাটেরিয়াল বা জিনগত বস্তুটা রয়েছে। জিনগত বস্তু রয়েছে বলে এটা এফেক্ট করতে পারে, তাই তো। এবং এটা কি, এটা সাধারণত আরএনএ হয়। কারণ আমরা জানি প্লান্টকে যেগুলো অ্যাটাক করে সেগুলো সাধারণত সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএ হয়। ক্লিয়ার? দেখো লেখা আছে আরএনএ যেটি থাকে সেটি খুবই নিম্ন বা কম আণবিক ওজন বিশিষ্ট হয়, তাই তো, সিঙ্গেল স্ট্র্যান্ড বলে। এদের ক্ষেত্রে কোনো রকম প্রোটিনের আবরণী থাকে না, তাই তো, ভাইরয়েডের ক্ষেত্রে। আর প্রায়ন কি, প্রায়নে বললাম প্রায়ন হচ্ছে শুধুমাত্র প্রোটিন, তাহলে প্রোটিন না বলে আমরা বলবো মিসফোল্ডেড প্রোটিন, অর্থাৎ প্রোটিনটা ঠিকভাবে ভাঁজ হয়নি। বাজারে প্রোটিন যখন ট্রান্সলেশনের পরে তৈরি হয় তখন তার মধ্যে একটা স্পেসিফিক প্যাটার্নে সেগুলি ভাঁজ হয়, তো তার শেল স্ট্রাকচার, আদারওয়াইজ কাজ করতে পারবে না। এবার এখানে যদি একটু মিসফোল্ডিং হয়ে যায় তাহলে দ্যাট ক্যান অ্যাক্ট অ্যাজ আ ইনফেকশন এজেন্ট। ওকে, তো প্রায়ন হচ্ছে বর্তমান যুগে আর আধুনিক চিকিৎসা শাস্ত্রে দেখা গেছে কিছু এমন সংক্রামক বস্তু রয়েছে যারা স্নায়ু রোগের মানে স্নায়ু রোগ তৈরি করতে পারে, স্নায়ু রোগ করে থাকে। এবং এরা সাধারণত কিভাবে ছড়ায়, এরা ছড়ায় হচ্ছে একটি আহ আ- অস্বাভাবিকভাবে ভারযুক্ত প্রোটিন দ্বারা গঠিত। হ্যাঁ, এবং এদের যে বাহকটি রয়েছে, বাহকটি গঠনটা অনেকটা ভাইরাসের মতোই, কারণ দেখো শুধু বাইরেটাই তো একদম প্রোটিন থাকবে, তাহলে প্রোটিন দেখে আমি বলতে পারি ভাইরাসের মতোই, তাই তো। এদেরকে বলে প্রায়ন। এবং সব থেকে ভয়ানক যে ডিজিজটা এরা করে, যে রোগটি তৈরি করে, সেটি হচ্ছে বোভাইন স্পঞ্জিফর্ম সাইকোলজি। বোভাইন অর্থাৎ কাদের মধ্যে দেখা যাবে তাহলে? এই গরু, তাই তো, বাফেলো, এদের মধ্যে। তো কমনলি একে ম্যাড কাউ ডিজিজ বলা হয়, কারণ গরুটি পাগলের মতো হয়ে যায়, তাই তো। ম্যাড কাউ ডিজিজ বলে গবাদি পশুগুলির মধ্যে হয়। এবং এরকমই একই রকমের স্নায়ু রোগ মানব দেহ দেখা যায়, যেটা প্রায়ন দিয়ে গঠিত, সেটা হচ্ছে ক্রুপস জ্যাকব ক্রুসফেল্ড জ্যাকব ডিজিজ, এটাকে বলে ক্রুসফেল্ড জ্যাকব ডিজিজ, সিজেডি। ওকে, নেক্সট আসি লাইকেন। লাইকেন কি? লাইকেনও একটি এমন গঠন যেদিকে আমরা না অ্যানিমাল, না প্লান্ট, না ফাঙ্গি, না মনের, না প্রতিষ্ঠা কোনো রাজ্যে অন্তর্ভুক্ত করতে পারিনি। দ্যাট ইজ কারণ লাইকেন হচ্ছে একটি এমন মিথজীবীয় সহাবস্থান যেখানে একটি ছত্রাক এবং একটি শৈবাল একসঙ্গে থাকে। এবার এর যে শৈবাল অংশটি রয়েছে সেটিকে আমরা বলি ফাইকোবায়ন্ট। আর যে ছত্রাক অংশটি রয়েছে, ছত্রাক কথাটা আসলে মাইসেলিয়াম আসে, তো মাইক্রোবায়োন্ট। আর শৈবালে আমরা ফাইসি এরকম পরিচালিত ফাইকোবায়োন্ট। ওকে, এবার সেটা সাধারণত কি রকমের হয়, এরা এদের এবার এদের মধ্যে যে ফাইকোবায়োন্ট বা শৈবাল রয়েছে সেটি হচ্ছে স্বভোজী, আর যে ছত্রাক অংশটি রয়েছে সেটি হচ্ছে পরভোজী।
তো এরা কি করে, যে অ্যালগি পার্টটা রয়েছে, সবুজই রয়েছে, সে কি করবে, খাবার তৈরি করবে সারা সংশ্লেষের মাধ্যমে, এবং সেই খাবারটি নিজের জন্য তৈরি করবে এবং ছত্রাককেও দেবে। ছত্রাক অন্যদিকে কি করবে, ছত্রাকের কাছে যেহেতু মাইসেলিয়াম বাগেরা বাগেরা রয়েছে, তো এ সারফেস এরিয়া ইনক্রিজ করে বিভিন্ন রকম পুষ্টিদ্রব্য এগুলিকে শোষণ করতে পারে, এবং শোষণ করার পরে তার এই তো জলগুলিকে, জল এবং অন্যান্য নিউট্রিয়েন্ট গুলি কাকে সাপ্লাই করছে, অ্যালগিকে, যাতে সে নিজে সালোকসংশ্লেষ করতে পারে এবং বৃদ্ধি করতে পারে। তো লাইকেনের মধ্যে, এদের মধ্যে এত পারস্পরিক সহাবস্থান এতটাই নিবিড় হয় যে বাইরে থেকে পর্যবেক্ষণ করে আমরা বলতেই পারবো না যে এটা আলাদা আলাদা অর্গানিজম। ঠিক আছে? তো একদম দেখে মনে হয় একটা একটাই অর্গানিজম, কারণ অ্যালগি এবং ফাঙ্গি এত কাছাকাছি অবস্থান করে। ওকে। আর লাইকেন গুলি সাধারণত খুবই ভালো দূষণ নির্দেশক, কারণ এরা দূষিত পরিবেশের মধ্যে বসবাস করতে পারে না। লাইকেন্স আর গুড পলিউশন ইন্ডিকেটর, কারণ দে ডোন্ট গ্রো ইন পলিউটেড এরিয়া। দূষিত অংশে এরা জন্মায় না, তাহলে যে অংশে আমরা দেখছি লাইকেন জন্মাচ্ছে না, দ্যাট মিনস সেই অংশটি অনেক বেশি দূষিত। তো দ্যাটস অল অ্যাবাউট দিস চ্যাপ্টার। এবার অনুশীলনী যদি দেখি, অনুশীলনীতে যেটা আছে সেটা হচ্ছে ডিসকাস how classification system have undergone several changes over a period of time. সময়ের সাথে সাথে কিভাবে শ্রেণীবিন্যাস পদ্ধতিগুলি বহু পরিবর্তন সাধিত হয়েছে। তো আমরা জানি যে মানুষ, আমরা যত বেশি শ্রেণীবিন্যাসের ভিত্তি যখন চেঞ্জ হয়েছে, তখন শ্রেণীবিন্যাস পদ্ধতি চেঞ্জ হয়েছে, তাই তো? তো কিভাবে কিভাবে হয়েছে, প্রথম ভাগ করার চেষ্টা করেছিলেন বিভিন্ন, প্রথমে মানুষ কি করতো তাদের ইউজেস এর ভিত্তিতে, তাই তো? ওয়েদার ইট ক্যান বি ইউজড অ্যাজ ফুড, তাই তো, খাবার হিসেবে, নাকি আশ্রয় হিসেবে, নাকি ফুড, শেল্টার, ড্রেস, তাই তো, এইভাবে আগে করা হতো। কিন্তু পরবর্তীতে যখন তাই তো, প্রথমের দিকে সেরকম ভাবে কোন রকম নিজের অন দ্য বেসিস অফ কিছু, অন দ্য বেসিস অফ ইউজেস, মানুষ কিভাবে সেটাকে ব্যবহার করছে তার ভিত্তিতে ভাগ করা হয়েছিল। কিন্তু প্রথম একটি সাইন্টিফিক ক্লাসিফিকেশন দিয়েছিলেন, সেটা হচ্ছে অ্যারিস্টটল। ফার্স্ট সাইন্টিফিক ক্লাসিফিকেশন দিয়েছিলেন। তিনি কি করেছিলেন, তিনি প্লান্টকে তিনটি ভাগে ভাগ করেছিলেন বেসড অন মরফোলজিক্যাল ক্যারেক্টার্স। ট্রিজ, তাই তো, বৃক্ষ, আহ shrubs and herbs, অর্থাৎ বৃক্ষ, গুল্ম আর তৃণ। আর অন্যদিকে অ্যানিমাল বা প্রাণীগুলিকে তিনি ভাগ করেছিলেন লাল রক্তযুক্ত এবং লাল রক্তবিহীন, ইনাইমা, অ্যানানেমা। তারপর অ্যারিস্টটলের পরে সেখানে আসলেন লিনিয়াস, যিনি দিলেন দুই রাজ্য শ্রেণীবিন্যাস, টু কিংডম ক্লাসিফিকেশন মধ্যে ভাগ করেছিলেন প্লান্ট এবং অ্যানিমাল। তার বেসিস ছিল মোস্টলি সেল ওয়ালের গঠনে যায়নি তিনি, সেল ওয়ালের উপস্থিতি, তাই তো। তারপর হচ্ছে সেল ওয়ালের উপস্থিতি, এই সমস্ত কিছু বাইরের বাহ্যিক ক্যারেক্টারই তিনি দেখেছিলেন, মরফোলজিক্যাল ক্যারেক্টারই মেইনলি ফোকাস করা হয়েছিল। ঠিক আছে? কিন্তু এর একটা ড্রব্যাক ছিল যে এখানে ফটোসিনথেটিক অ্যান্ড নন ফটোসিনথেটিক একসঙ্গে রাখা হয়েছিল, এখানে অটোট্রফিক অ্যান্ড নন অটোট্রফিক কে একসঙ্গে রাখা হয়েছিল, মানে হেটারোট্রফিক কে একসঙ্গে রাখা হয়েছিল। ঠিক আছে? যারা খাবার তৈরি করবে, যারা তৈরি হতে একসঙ্গে রাখা হয়েছে। তারপর ইউনিসেলুলার এন্ড মাল্টিসেলুলার একসঙ্গে রাখা হয়েছিল। তারপর হচ্ছে প্রোক্যারিওট এবং ইউক্যারিওট কোষ জাতীয় জীবদের একসঙ্গে রাখা হয়েছিল। আলটিমেটলি আর এই সুইটাগার আসলেন, যিনি একটি কমপ্লিট টাইপের বলতে পারো শ্রেণীবিন্যাস দিয়েছিলেন, 5 রাজ্য শ্রেণীবিন্যাস, যেটিতে তিনি মনেরা, প্রোটিস্টা, ফাঙ্গি, প্লান্টি, অ্যানিমেলিয়া 5টি রাজ্যে ভাগ করেছিলেন। এবং তিনি কি কি বৈশিষ্ট্য ভিত্তিতে সেগুলো ভাগ করেছিলেন, সেগুলি হচ্ছে কোষের গঠন, স্ট্রাকচার অফ সেল, বডি অর্গানাইজেশন অর্থাৎ তাদের দেহ সংগঠন, তাদের পুষ্টি পদ্ধতি, মোড অফ নিউট্রিশন, মোড অফ রিপ্রোডাকশন বা তাদের জনন পদ্ধতি, এবং ফাইলোজেনিক রিলেশনশিপ বা বিবর্তনগত সম্পর্ক। এবার বর্তমান যুগে আবার আরেক জুটেগারের পরে আরো কিছু ক্লাসিফিকেশন বা শ্রেণীবিন্যাস এসছে, যেগুলিতে দেখা যায় যে মনের রাজ্যকে আবার দুটি ভাগে ভাগ করা হয়, তাই তো, ইউ ইউ ব্যাকটেরিয়া এবং আর্কি ব্যাকটেরিয়া বলে।
তো আর ওই ভাগ করার ফলে এখানে কি হয়ে যায়, তিনটে ডোমেন তৈরি হয়ে যায়, যেখানে পুরো ইউক্যারিওট কোষের একটি ডোমেন আর প্রোক্যারিওট কোষগুলির দুটি ডোমেন, ইউক্যারিয়া এবং আর্কিব্যাকটেরিয়া। তো এখন থ্রি ডোমেন ক্লাসিফিকেশন অনেক সময় ডিসকাস করা হয়। থ্রি ডোমেন ক্লাসিফিকেশন, থ্রি ডোমেন ক্লাসিফিকেশন অর সিক্স কিংডম ক্লাসিফিকেশনও বর্তমান যুগে ডিসক্রাইব করা হচ্ছে। তো এই অবধি যদি আমি ক্লাসিফিকেশন বা শ্রেণীবিন্যাসের ভিত্তিগুলো মানে ভাগগুলি বলতে পারি, দ্যাট আর মোর দ্যান এনাফ। ওকে, say two economically important uses of heterotrophic bacteria and archaebacteria. That means হেটারোট্রপিক ব্যাকটেরিয়া গুলি কি, হেটারোট্রপিক ব্যাকটেরিয়া গুলো হচ্ছে সেগুলি যারা তাদেরকে ইউজ বলেছে, তাই তো, ইকোনমিক্যালি। ওকে, সি হেটারোট্রপিক ব্যাকটেরিয়া। হেটারোট্রপিক ব্যাকটেরিয়া গুলি আমরা কিভাবে ব্যবহার করতে পারি? এক, প্রোডাকশন অফ ভিটামিন, মাইক্রোবস ইন হিউম্যান ওয়েলফেয়ার বলে একটা চ্যাপ্টার আছে, যে চ্যাপ্টার আমরা ভালো করে জানবো। ঠিক আছে, এটাকে কিভাবে ব্যবহার করা হচ্ছে? অ্যান্টিবায়োটিক, চিজ এবং কার্ড এই সমস্ত তৈরিতে ব্যবহার করা হয় বিভিন্ন পরভোজী ব্যাকটেরিয়া গুলিকে। এছাড়াও এরা নাইট্রোজেন ফিক্সেশনে হেল্প করে, হেল্পস ইন নাইট্রোজেন ফিক্সেশন, দ্যাট আর ইউজড ইন দা ফরমেশন। হ্যাঁ, তাছাড়াও হিউমাস ফরমেশনেও সাহায্য করে, হেল্পস ইন নাইট্রোজেন ফিক্সেশন, হিউমাস ফরমেশন। এই সমস্ত হচ্ছে কিছু কাজ। আর কি ব্যাকটেরিয়ার কাজ বলো? আর কি ব্যাকটেরিয়ার মধ্যে কি ছিল? হ্যালোফাইলস, থার্মোস্টেফিল, মিথানোজেন্স। সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা তো মিথানোজেন্স, তারা মিথেন তৈরি করে বা বায়োগ্যাস তৈরি করে। তাহলে বলতে পারি প্রোডাকশন অফ বায়োগ্যাস। এবং এদেরকে, এটাই সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা বলতে পারি। ঠিক আছে, এছাড়া কিছু থার্মোঅ্যাসিডোফিল রয়েছে যেগুলিকে বিভিন্ন রকম ডিএনএ রেপ্লিকেশন বা পিসিআর মেথডে ব্যবহার করা হয়, এটা পরে জানবে। তো মেইন ব্যবহার শুধুমাত্র বায়োগ্যাস প্রোডাকশন। নেক্সট, what is the nature of cell wall in diatoms? ডায়াটমের কোষ প্রাচীরের গঠন সম্বন্ধে ব্যাখ্যা করো। তো ডায়াটমের কোষ প্রাচীরটি মেইনলি সিলিকা দিয়ে নির্মিত, তাই এটিকে ভাঙা যায় না তো সহজে, তাই তো। তো যদি দেখতে চাই তো ডায়াটমের গঠনটি কি রকম, না এটি সিলিকা দিয়ে নির্মিত এবং সাবানের বাক্সের মতো। সাবানের বাক্সের মতো দুটি গঠন থাকে এখানে, যেগুলি একে অপরের উপর আহ ওতপ্রোতভাবে জুড়ে থাকে এবং সিলিকা দ্বারা সিলিকাবদ্ধ থাকে বলে, সিলিকা থাকে বলে এই কোষ প্রাচীরগুলো থাকার কারণে এরা খুবই কি বলি রেজিস্ট্যান্ট হয় বা খুবই প্রতিরোধযুক্ত হয়। তাই যেই বাসস্থানগুলিতে ডায়াটোমরা থাকে সেখানে দেখা যায় যে এদের কোষ প্রাচীর গুলির কারণে এরা সেখানে নিমজ্জিত হয়ে স্তরের পর স্তর গঠন করে এবং সেটাকে আমরা বলি ডায়াটোমিশিয়াস আর্থ। ডায়াটোমিশিয়াস আর্থ বলেছে, তোমরা অ্যালগাল ব্লুম এবং রেড টাইট কথা দুটির মানে কি বোঝো? এখানে লেখা বেটার। দেখো, অ্যালগাল ব্লুম অ্যান্ড রেড টাইড, রাইট? অ্যালগাল ব্লুম কথাটি এসছে, অ্যালগাল ব্লুম কোথায় পাওয়া যায়? প্রথম হচ্ছে এরা কন্টামিনেটেড ওয়াটারে পাওয়া যায়, দূষিত জলের মধ্যে। কি জন্য হয় ফাউন্ড ইন কন্টামিনেটেড ওয়াটার? এটা কি না, দে আর, অর্থাৎ এই শৈবালগুলি যখন অতিরিক্ত পরিমাণে বৃদ্ধি পায়, স্পেশালি কোনরা কারা, স্পেশালি হচ্ছে ব্লু গ্রিন অ্যালগি, নীলাভ সবুজ শৈবাল বা সায়ানোব্যাকটেরিয়া অর সায়ানোব্যাকটেরিয়া, এবং দেয়ার ওভারগ্রোথ লিডস টু ওয়াটার পলিউশন। ফলে জল দূষিত হয়ে যাবে, অতিরিক্ত পরিমাণে যখন বৃদ্ধি পাবে তখন পুরো জলটাকে, জলের মধ্যে যত রকম অক্সিজেন দ্রবীভূত রয়েছে পুরোটা এরা গ্রহণ করে নেবে, তাই তো। তাই কি হবে, বিকজ দে এক্সেল carbon dioxide and inhale oxygen present in water can cause death of many aquatic organisms.
জলের মধ্যে উপস্থিত বিভিন্ন রকম প্রাণী বা অঙ্গগুলা মারা যেতে পারে অক্সিজেনের অভাবে, ডিউ টু ল্যাক অফ অক্সিজেন। ক্লিয়ার? ঠিক আছে, আর নেক্সট আসছে রেড টাইড। কথাটি রেড টাইড কেন? রেড টাইড কথাটা এসছে যে না, এটা কেন হয়, ডিউ টু র্যাপিড মাল্টিপ্লিকেশন, দ্রুত বিভাজনের কারণে। কার? রেড, লাল রঞ্জক যুক্ত ডাইনোফ্লাজেলেট গুলির। যেমন এক্সাম্পল হচ্ছে গনিওল্যাক্স। এর কারণে পুরো সমুদ্রের যে স্রোত গুলি রয়েছে, টাইড গুলি, সেগুলি লাল হয়ে যায়, এই জন্য রেড টাইড বলে। ঠিক আছে, এবার এই যে এখানে উপস্থিত যে রেড গনিওলাক্স গুলি রয়েছে, রেড টাইড তৈরিকারী, ঠিক আছে, এরা সাধারণত কিছু টক্সিনও তৈরি করে, কিছু বিষ তৈরি করে, যেগুলি বিভিন্ন রকম ফিশ এবং অন্য অর্গানিজমের ডেথ করে, ডেথও টাইপ। ঠিক আছে, রেড টাইড তাহলে কতটাও ভালো নয়। হাউ আর ভাইরয়েডস ডিফারেন্ট ফ্রম ভাইরাস? তো ভাইরাস এন্ড ভাইরয়েডের একটা পুরো ডিফারেন্স এক্সপ্লেনেশন করতে হবে, তাই তো? ওকে, সি। সো আমি বলতে পারি যে ভাইরাস এবং ভাইরাস কিভাবে ডিফার করতে পারি। ভাইরাস এন্ড ভাইরয়েডস, ভাইরয়েডস কে ভাইরাস আলাদা করছে, তো ভাইরাস ভাইরাস বলি। ভাইরয়েডস মানে ভাইরাস লাইক, কথাটা মানেই তো ভাইরাস ওয়েডস, তাই তো, ভাইরাসের মতোই। তো এরা কি? এরা হচ্ছে কিছু সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ বা ফ্রি আরএনএ বলতে পারো, ফ্রি আরএনএ। এটা হচ্ছে কিছু ফ্রি আরএনএ, ইনফেকশিয়াস এজেন্টস কন্টেনিং ফ্রি আরএনএ। আর এখানে হচ্ছে আরএনএ, এটা একটা নিউক্লিও প্রোটিন কন্টেনিং ইনফেকশিয়াস এজেন্ট। দে আর সাইজ স্মলার দেন ভাইরাসেস, ডোন্ট হ্যাভ আ প্রোটিন কোট, এদের প্রোটিনের কোনো আবরণই থাকে না। ভাইরাস গুলি প্রধানত কাদের এফেক্ট করে? প্লান্টদের। অন্যদিকে ভাইরাস, ভাইরাস ক্যান কজ টু প্লান্ট, অ্যানিমাল, ব্যাকটেরিয়া অল। বুঝা গেছে? চল। আর হচ্ছে এদের উপস্থিত আরএনএ টিও লো মলিকিউলার ওয়েটের হয়, কম আণবিক যুক্ত হয়। নেক্সট, চারটি প্রধান গ্রুপ সম্বন্ধে ব্যাখ্যা করো প্রোটোজোয়ার। তো প্রোটোজোয়ার প্রধান চারটি গ্রুপ হচ্ছে, প্রথমে বেসিসটি বলো। বেসিসটি কি? অন দ্য বেসিস অফ, কিসের বেসিসে করা হয়েছে? অন দ্য বেসিস অফ মোড অফ মোড অফ লোকোমোশন বলতে পারো, বা যেভাবে এরা নিজেদের চলন পদ্ধতি সম্পন্ন করে। তো যাদের কাছে ফ্লাজেলা রয়েছে তাদেরকে নাম দেওয়া হয়েছে, তারা অ্যামিবার মতো, হয়তো ক্ষণপথ তৈরি করে, তাদের বলেছি অ্যামিবয়েড। কিছু রয়েছে যারা ফ্লাজেলা রয়েছে তাদের কাছে, তাদেরকে নাম দিয়েছি ফ্লাজেলেটেড প্রোটোজোয়ান্স। কিছু রয়েছে তাদের কাছে সিলিয়া রয়েছে, তাদের সিলিয়েটেড। আর কিছু রয়েছে যাদের ক্ষেত্রে সেরকম কোনো গঠন নেই, তবে এদের কোনো না কোনো কোনো একটা দশায় এরা কি করতে পারে? স্পোর তৈরি করার মাধ্যমে বিভিন্ন রোগ সৃষ্টি করে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এদের গঠন, এদের লোকোমোটরি অর্গান কি? ফ্লাজেলা। এদের লোকোমোটরি অর্গান কি? সিলিয়া। ওকে, সিলিয়া গুলিকে এরা কিভাবে ইউজ করে? নৌকার পালের মতো একদিকে সবগুলিকে ওড়ের মতো, নৌকার ওড়ের মতো একদিকে সবগুলো পাস করে, ফলে খাবার গুলি এসে এদের ফ্লাজেলা। এদের ক্ষেত্রে আমরা দুটো ফ্লাজেলা বা এরকম টাইপের ফ্লাজেলা থাকে, ফ্লাজেলার মাধ্যমে এরা গঠন করে। এই ফ্লাজেলা কিন্তু ব্যাকটেরিয়া ফ্লাজেলা থেকে আলাদা, এটা মনে রাখবো। এদের মধ্যে অ্যামিবয়েড বা ক্ষণপথ সৃষ্টি হয়, ক্ষণপথ সৃষ্টি হয়। উদাহরণ দিতে পারি এখানে এন্টামিবা। এন্টামিবা ফ্লাজেলেটের উদাহরণ হয়ে যাবে স্লিপিং সিকনেস যারা করে সাধারণত, ট্রাইপানোমা। সিলিয়েটের উদাহরণ হবে প্যারামেসিয়াম। আর স্পোরজন্স উদাহরণ তো খুবই ফেমাস, ম্যালেরিয়া সৃষ্টিকারী প্লাজমোডিয়াম। ওকে, তো নেক্সট, প্লান্টস আর অটোট্রফিক, ক্যান ইউ থিঙ্ক অফ সাম প্লান্টস আর পার্সিয়ালি? অলরেডি ডিসকাস করেছি আমরা, কিছু এরকম উদ্ভিদ রয়েছে যারা হেটারোট্রফিকের মতো কাজ করে। কারা? যেমন ছিল হচ্ছে ইনসেক্টিভোরস, যারা পতঙ্গ ভুক,
বা কার্নিভোরাস কিছু রয়েছে, ঠিক আছে। আহ কি করে এরা এরা দে ক্যান প্রে, দে ক্যাপচার প্রে অ্যান্ড ডাইজেস্ট, তাদেরকে ডাইজেস্ট করার মাধ্যমে নাইট্রোজেনের সাপ্লাই, নিজেদের শরীরের মধ্যে নাইট্রোজেনের যে ঘাটতি রয়েছে সেটা সম্পন্ন করে। উদাহরণ হিসেবে তুমি দিতে পারো এবার এছাড়াও কিছু প্যারাসাইট রয়েছে, যেমন হচ্ছে কাসকুটা বা স্বর্ণলতা। স্বর্ণলতা একটি পরজীবী গঠন। আর এই যে ইনসেক্টিভোর বললাম, যেমন হচ্ছে ভেনাস ফ্লাই ট্র্যাপ, তাই তো, ভেনাস ফ্লাই ট্র্যাপ, এগুলো সব হচ্ছে এরকম পতঙ্গভুক উদ্ভিদ। হোয়াট ডু দ্য টার্মস ফাইকোবায়ন এন্ড মাইক্রোবায়ন? ফাইকোবায়ন মাইক্রোবায়ন টার্মটা আসে লাইকেনের মধ্যে। আমরা লাইকেন ডিসকাস করতে পারি যে লাইকেনের মধ্যে দুটি গঠন রয়েছে, একটা অ্যালগাল পার্ট আর একটা ফাঙ্গাল পার্ট, অর্থাৎ একটি শৈবাল এবং ছত্রাক। তো শৈবাল গঠনটি হচ্ছে ফাইকোবায়ন, আর ছত্রাক গঠনটি হচ্ছে মাইক্রোবায়ন। কাজ কি? ফাইকোবায়ন বা অ্যালগাল পার্টটা হচ্ছে ফটোসিনথেসিসের মাধ্যমে খাদ্য সংশ্লেষ, সারস সংশ্লেষ করার মাধ্যমে ফুড তৈরি করে এবং ফুড সাপ্লাই করে। আর ফাঙ্গে কি করে? এরা মাইসেলিয়ামের মাধ্যমে অ্যাবজর্ব করে ওয়াটার অ্যান্ড মিনারেল নিউট্রিয়েন্ট, যেগুলি এই ফুড প্রোডাকশনে হেল্প করে। Give a comparative account of classes of fungi under the following. চলো, মোড অফ নিউট্রিশন এবং মোড অফ রিপ্রোডাকশনের বেসিসে চারটি যে ছত্রাকের গোষ্ঠী রয়েছে সেগুলিকে ভাগ করতে, কম্পেয়ার করতে হবে, ঠিক আছে। তো আমরা প্রধানত লিখে নিই এদিকে। ওকে, মোড অফ নিউট্রিশন and mode of reproduction, তো পুষ্টি পদ্ধতি এবং জনন পদ্ধতি, এদের ভিত্তিতে যদি আমি পুরো সবগুলি ফাঙ্গিগুলোকে ভাগ করি, প্রথম আসছে ফাইকোমাইসিটিস। তো ফাইকোমাইসিটিস গুলি প্রধানত স্যাপ্রোফাইট বা মৃতজীবী হয়, এবং তার সাথে এরা পরভোজী হতে পারে, প্যারাসিটিকও হতে পারে। সব ফাইকোমাইসিটিস, অ্যাস্কোমাইসিটিস, deuteromycetes and basidiomycetes. Okay. Hypo, asco, basidio, deutero. অ্যাস্কোমাইসিটিস এরা 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 বিভিন্ন রকম হতে পারে। এরা হতে পারে বিয়োজক বা ডিকম্পোজার, এরা হতে পারে স্যাপ্রোফাইটিক, এবং এরা মৃতজীবী এবং পরভোজী এগুলিও হতে পারে। তাহলে এরা বিয়োজকের সঙ্গে সঙ্গে মৃতভোজী এবং তার সঙ্গে সঙ্গে পরভোজী হতে পারে। এবং আবার কিছু রয়েছে যারা কপ্রোফিলাস, অর্থাৎ গোবরের মধ্যেও জন্ম নেয়, তাই তো, এরকম রয়েছে। বেসিডিওমাইসিটিস সাধারণত কি হয়, এরা স্যাপ্রোফাইটিক, এরা হয় স্যাপ্রোফাইটিক বা মৃতভোজী। ক্লিয়ার? আর ডিউটেরোমাইসিটিস, যেগুলিকে আমরা ঠিকঠাক মানে ট্রু এটা কি গোষ্ঠী বলতে পারি না, প্রকৃত গোষ্ঠী বলতে পারি না, কারণ যখন আমরা প্রকৃত গোষ্ঠী এদের শনাক্ত করে ফেলি, আমরা আলাদা গোষ্ঠীতে অন্তর্ভুক্ত করে ফেলি। ডিউটেরোমাইসিটিস গুলি সাধারণত এরা হতে পারে ডিকম্পোজার বা বিয়োজক, তো এরা একদম অনেক হচ্ছে অ্যাস্কোমাইসিসের মধ্যে এই সমস্ত গুলি। এরা বিয়োজক হতে পারে, এরা হতে পারে মৃতভোজী, এরা হতে পারে পরভোজী। কিন্তু অ্যাস্কোমাইসিটিসের মধ্যে কিছু রয়েছে আবার কপ্রোফিলাস, অর্থাৎ অন্য প্রাণীর গোবরের মধ্যে জন্ম নেয়, কপ্রোফিলাস। ওকে, বেসিস অফ রিপ্রোডাকশন যদি বলি, তো প্রথমে লিখতে পারি এরা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন করে। কিভাবে? জুস্পোরের প্রেজেন্সে, যেটা মোটাইল, আর অ্যাপ্লানোস্পর, যেটি হচ্ছে নন মোটাইল। আর সেক্সুয়াল রিপ্রোডাকশন বা যৌন জনন কিভাবে সম্পন্ন করে? যৌন জনন সম্পন্ন করে এরা কনিডিয়া, সরি, এদের ক্ষেত্রে কনিডিয়া আসবে না, এদের ক্ষেত্রে আসবে এইদার কিছু সিমিলার অর নন সিমিলার গ্যামেট, আইসোগেমিন আর অ্যানাইসোগেমির মাধ্যমে যৌন জনন সম্পন্ন করে। অ্যাস্কোমাইসিটিস এরা কিভাবে? অ্যাস্কোমাইসিটিস যে অ্যাসেক্সুয়াল স্পোর রয়েছে সেগুলি হচ্ছে কনিডিয়া,
আর সেক্সুয়াল স্পোর রয়েছে যেটার নাম হচ্ছে অ্যাসকোস্পোর। এই জন্য এর নাম হচ্ছে অ্যাসকোমাইসিটিস। বেসিডির মাঝে কি হবে, বেসিডিসে যে অ্যাসেক্সুয়াল স্পোরটা রয়েছে, অ্যাসেক্সুয়াল স্পোর এদের ক্ষেত্রে নট ক্লিয়ার দ্যাট মাচ, ঠিক আছে। এদের ক্ষেত্রে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনটা প্রধানত কিভাবে হয় না, দুটো সোমাটিক স্ট্রাকচারের ফিউশন হয়, সোমাটিক স্ট্রাকচারের ফিউশন হয়। অ্যান্ড ভেজিটেটিভ রিপ্রোডাকশন কিভাবে হয়, বার্ডিং এর মাধ্যমে, বার তৈরির মাধ্যমে। আর সেক্সুয়াল রিপ্রোডাকশন যৌনজনে সম্পন্ন হয় বেসিডিওস্পোরের। লাস্ট আসি ডিউটেরোমাইসিটিস। এদের ক্ষেত্রে আমরা শুধুমাত্র অ্যাসেক্সুয়াল এবং ভেজিটেটিভ রিপ্রোডাকশন জানি, সেক্সুয়াল রিপ্রোডাকশন ইজ নট ইয়েট ডিসকভার্ড। যেহেতু এখন আবিষ্কার করা যায়নি তাই এদেরকে ডিউটেরোমাইসিটিস বলছি, ক্লিয়ার। অ্যান্ড অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন কিভাবে সম্পন্ন করে, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন এটা সাধারণত কর্নিডিয়াই দেখা যায় এদের, ক্লিয়ার। দ্যাটস অল অ্যাবাউট ভেরিয়াস টাইপ অফ ফাঙ্গাস। নেক্সট আসছে, হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক ফিচার অফ ইউগ্লিনয়েডস। ইউগ্লিনয়েডদের ক্যারেক্টারিস্টিক ফিচার বলো। ইউগ্লিনয়েডস, ইউগ্লিনয়েডস একটা স্ট্রাকচার ছিল যে আমরা ইউগ্লিনয়েডস বলেছিলাম, প্রথম পয়েন্ট হচ্ছে অ্যাবসেন্স অফ সেল ওয়াল। এদের ক্ষেত্রে কোষ প্রাচীর নেই, অ্যাবসেন্স অফ সেল ওয়াল। দেন এদের বডিটা অনেক বেশি ফ্লেক্সিবল। কেন? কারণ এদের ক্ষেত্রে প্রোটিন নির্মিত একটা গঠন থাকে যেটাকে আমরা বলি পেলিকাল, ঠিক আছে। দুটো ফ্লাজেলা পাওয়া যায় যারা ডিফারেন্ট দৈর্ঘ্যের, ভিন্ন দৈর্ঘ্যের হয়ে থাকে, ঠিক আছে। টু ফ্লাজেলা দ্যাট আর ডিফারেন্ট লেন্থ অফ ডিফারেন্ট লেন্থ। এরা সাধারণত অটোট্রফিক হয়ে থাকে, এরা সাধারণত স্বভোজী, কিন্তু পরভোজীর মতেও কাজ করতে পারে যখন অ্যাবসেন্স অফ সানলাইট, যখন সূর্যালোকের উপস্থিতি ঠিকভাবে, যখন সূর্যালোক অনুপস্থিত সেই অবস্থায় এরা পরভোজীর উপর কাজ করতে, পরভোজীর উপর থাকতে পারে বা শিকার গ্রহণ করে নিজেদের পুষ্টি সম্পদ। এবার লাস্ট হচ্ছে যে ভাইরাস গুলির গঠন সম্বন্ধে একটু ব্রিফ আইডিয়া দাও, অ্যান্ড নেচার অফ জেনেটিক ম্যাটেরিয়াল, অলসো নেম 4 কমন ভাইরাল ডিজিজেস। তো ভাইরাস অলরেডি বললাম যে ভাইরাস হচ্ছে একটা নিউক্লিয় প্রোটিন গঠন। তাহলে এর মধ্যে একটি প্রোটিন জাতীয় বাইরের প্রোটিন আবরণ রয়েছে যেটিকে আমরা বলি ক্যাপসিড, এবং এর প্রত্যেকটি অধঃএকককে বলা হয় ক্যাপসোমিয়ার। আর এর মধ্যে নিউক্লিয়ার প্রোটিন বা যে জিনগত বস্তুটি থাকে যার কারণে বেশি নিজের বংশবিস্তার সম্পর্ক, মানে নিজের সংখ্যা বৃদ্ধি করতে পারে, সেটি এইদের ডিএনএ অর আরএনএ। ডিএনএ অর আরএনএ, কখনোই ডিএনএ অ্যান্ড আরএনএ হবে না। এবার যারা প্লান্টকে এফেক্ট করে তাদের ক্ষেত্রে সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ, যারা ব্যাকটেরিয়াকে করে তাদের ক্ষেত্রে ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ, আর যারা অ্যানিমালকে করে তাদের ক্ষেত্রে সিঙ্গেল স্ট্যান্ডার্ড এন্ড ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ আর ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ হয়। 4টি কমন ভাইরাল ডিজিজের নাম বলো। তো আসবে ইনফ্লুয়েঞ্জা, মাম্পস, স্মল পক্স, র্যাবিস, হারপিস, এইডস। ওকে, organize a detailed discussion in your class on the topic, are viruses living or non-living? তো যদি এইদের আমাকে যদি ডিফাইন করতে হয় যে কেন লিভিং বলবো বা কেন নন লিভিং বলবো, তো কিছু লজিক দিচ্ছি। ইউ আই ক্যান ডিফাইন হোয়েদার ইট ইজ লিভিং অর নন লিভিং। তো আমি ভাইরাসের লিভিং অ্যান্ড নন লিভিং দুটোই ক্যারেক্টারিস্টিক লিখবো ভাইরাসের, ঠিক আছে। ভাইরাসের লিভিং স্ট্রাকচার গুলি রয়েছে যে এরা হচ্ছে দে আর হোস্ট স্পেসিফিক, অর্থাৎ এক তো এরা হচ্ছে অব্লিগেট প্যারাসাইট রূপে কাজ করে। দাঁড়া, প্রথম লিখতে পারি যে এরা অব্লিগেট প্যারাসাইট, বাধ্যতামূলক পরজীবী রূপে এরা বসবাস করে। এরা পোষক কোষের নির্দিষ্ট পোষক কোষকে আক্রান্ত করবে, স্পেসিফিক সেলকে অ্যাটাক করে। দেন এদের কাছে জিনগত বস্তু রয়েছে, দে হ্যাভ জেনেটিক ম্যাটেরিয়াল, দ্যাটস ওয়াই দে ক্যান মাল্টিপ্লাই, হ্যাভ দ্য অ্যাবিলিটি টু মাল্টিপ্লাই। দে হ্যাভ অ্যান্টিজেনিক প্রপার্টিস, এদের কাছে, এদের শরীরের মধ্যে এমন কিছু গঠন রয়েছে যাদের কারণে এরা আমাদের যদি অ্যাটাক করে তো আমাদের বডিতে অ্যান্টিজেনের মতো কাজ করে, তাদের অ্যান্টিজেনিক একটা গঠন রয়েছে। এবং এদের মধ্যে মিউটেশন সম্ভব। মিউটেশন তো কোনো জড়বদ্ধ বস্তুর মধ্যে হয় না, জীবিত বস্তুর মধ্যে মিউটেশন সম্ভব। এবার নন লিভিং ক্যারেক্টারিস্টিক গুলো কি, যে এদের কোনো কোষীয় গঠন নেই, নো সেলুলার স্ট্রাকচার প্রেজেন্স।
তাই তো? এদেরকে ক্রিস্টাল রূপে কেলাসিত করা সম্ভব। এরা নিজেদের এনার্জি স্টোর করতে পারে না, এনার্জি স্টোরেজের কোনো ফর্ম নেই। They can't grow, and last important point, they can't grow outside, grow or multiply outside the host cell। পোষক কোষের বাইরে এরা নিজেদের সংখ্যা বৃদ্ধিও করতে পারে না, এরা বৃদ্ধিও পায় না, এই জন্য এটা নন লিভিং। তো দেখতে হচ্ছে ভাইরাস গুলি, তাহলে এভাবে বলতে পারি যে ভাইরাস সাধারণত লিভিং নয়, কারণ এরা শুধুমাত্র যখন কোষের ভিতরে এন্ট্রি করছে, পোষক কোষের ভিতরে, তখনই এরা জীবিত মতো অ্যাক্ট করছে। তো দুটোই ক্যারেক্টারিস্টিক রয়েছে, এদেরকে বলতে পারি নেইদার লিভিং, আমি তো বলবো নেইদার লিভিং নর নন লিভিং, নেইদার লিভিং নর নন লিভিং, মাঝামাঝি একটা স্তর। ঠিক আছে, জাস্ট দ্যাটস অল। তো I hope it's clear. That's all about this chapter. Thank you for attending the session. আশা করছি বোঝা গেছে। ট্রাই করো চ্যাপ্টারের যে থিওরি পার্টটা রয়েছে, থিওরি পার্টটা বেশি কিছু নেই, জাস্ট যে সমস্ত রাজ্যগুলি বেসিক রয়েছে, মনেরার মধ্যে ব্যাকটেরিয়ার ভাগগুলি, তাই তো, প্রোটিস্টার মধ্যে ভাগগুলি, এবং ফাঙ্গের মধ্যে চারটি ভাগ কিভাবে তারা নিউট্রিশনের ভিত্তিতে, মাইসিলিয়ামের ভিত্তিতে এবং জননের ভিত্তিতে ভাগ করা হয়েছে। তারপরে এনিমাল এবং প্লান্টের একটা ব্রিফ দেখেছিলাম, এবং ভাইরাস, ভাইরয়েড, প্রায়ন এবং লাইকেনের মতো কিছু অকোষীয় গঠনকে ব্যাখ্যা করেছি। জীবজগতের শ্রেণীবিন্যাস এই চ্যাপ্টারে আমরা যদি একটা ব্রিফ দেখতে চাই, তাহলে চ্যাপ্টারে যেটি রয়েছে সেগুলি হচ্ছে, প্রথম যে আর.এইচ. হুইটেকার যে 5 রাজ্য শ্রেণীবিন্যাস দিয়েছিলেন, সেখানে তিনি কি কি ভিত্তি নিয়েছিলেন, শ্রেণীবিন্যাসের ভিত্তিগুলি কি কি ছিল, ক্লাসিফিকেশনের বেসিস, তাই তো, বা ভিত্তি, সেগুলি হচ্ছে প্রথম কোষের প্রকার, যে কোষটি কি জাতীয়, whether it is প্রোক্যারিওট নাকি ইউক্যারিওটিক। প্রোক্যারিওটিক যদি হয় তাহলে এর মধ্যে নিউক্লিয়ার মেমব্রেনের গঠনটা আসবে, হ্যাঁ, যে নিউক্লিয়ার পর্দা দিয়ে আবৃত থাকবে নিউক্লিয়াস। তো যারা ইউক্যারিওট তাদের ক্ষেত্রে সবার মধ্যে নিউক্লিয়ার পর্দা রয়েছে, যারা প্রোক্যারিওট তাদের ক্ষেত্রে এটি নেই। আর নিউক্লিয়ার মেমব্রেনের সাথে আরেকটা জিনিস অ্যাড করতে পারি, সেটা হচ্ছে মেমব্রেন বাউন্ড অর্গানেলিস, যে যারা প্রোক্যারিওট তাদের ক্ষেত্রে মেমব্রেন যুক্ত কোন রকম কোষাঙ্গাণু থাকবে না। ওকে, অ্যান্ড কোষের এখন যখন যে অ্যারিস্টটল যে ভিত্তিতে করেছিলেন, লিনিয়াসিটি 2 রাজ্য শ্রেণীবিন্যাস দিয়েছিলেন, সেখানে তিনি উদ্ভিদ এবং প্রাণী রাজ্য শুধুমাত্র কোষ প্রাচীরের অবস্থানের ভিত্তিতে বলেছেন, যে কাদের কাছে কোষ প্রাচীর রয়েছে, কাদের কাছে নেই। কিন্তু আর হুইটেকার কি করলেন, হুইটেকার চেষ্টা করলেন যে মনেরা এবং প্রোটিস্টা, ফাঙ্গি, প্লান্টি, এনিমেল, এগুলো সবার মধ্যে কোষ, যাদের মধ্যে কোষ প্রাচীর রয়েছে, সেই কোষ প্রাচীরের গঠনটা কিরকম বা কোষ প্রাচীর কি দিয়ে নির্মিত, সেখান থেকে এর আলাদা হয়ে গেছে। যেমন আদারওয়াইজ এই প্লান্টি, ফাঙ্গি এবং মনেরা, অর্থাৎ মনেরা এবং ছত্রাক, তাই তো, তাছাড়া উদ্ভিদ একসঙ্গে হয়ে গেছিল, কারণ সবার মধ্যে কোথাও না কোথাও কোষ প্রাচীর উপস্থিত। কিন্তু যদি আমি ভালো করে দেখি, ব্যাকটেরিয়া কোষের মধ্যে যে কোষ প্রাচীর গুলি রয়েছে, সেই কোষ প্রাচীর গুলি সাধারণত সেলুলোজ নির্মিত নয়, তাই তো, সেলুলোজ নির্মিত নয়, এরা হতে পারে কোনো অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি বা পলিস্যাকারাইড দিয়ে তৈরি, শর্করা নির্মিত। আর প্রোটিস্টের মধ্যেও কিছু কিছু যেগুলিতে রয়েছে, সেগুলি যারা প্লান্টের মতো স্ট্রাকচার তাদের ক্ষেত্রে রয়েছে, ঠিক আছে। এবং ছত্রাকের মধ্যে যদি দেখি, ছত্রাকের মধ্যে কাদের ক্ষেত্রে, ছত্রাকের মধ্যে যে কোষ প্রাচীরের গঠনটি রয়েছে সেটি সম্পূর্ণভাবে আলাদা, এবং সেটি হচ্ছে কাইটিন নির্মিত। ন্যাগ এবং ন্যামের একটি পলিমার হয় কাইটিন, সেই কাইটিন দিয়ে নির্মিত। প্লান্টি বা উদ্ভিদ রাজ্যে যদি দেখি, উদ্ভিদ রাজ্যের গঠন, উদ্ভিদ রাজ্যের কোষ প্রাচীরের গঠনটি সাধারণত সেলুলোজ নির্মিতই হয়। কিন্তু প্রাণী রাজ্যের ক্ষেত্রে কোন রকম সেল ওয়াল নেই। তো একদম যদি এক্সক্লুসিভলি বলে যে কোন রাজ্যের মধ্যে সেল ওয়াল অনুপস্থিত, তাহলে সেটি হয়ে যাবে অ্যানিমেলিয়া। ওকে, নেক্সট, বডি অর্গানাইজেশন। বডি অর্গানাইজেশন অলরেডি আমরা পড়েছি, যে যখন কোনো একটি জীব যদি সেটি এককোষীয় হয়, তাহলে এককোষীয় হলে এবং সেটি যদি লিভিং হয়, তাই তো, তো সেল থিওরি অনুযায়ী আমরা জানি যে সেল ইজ ক্যাপাবল অফ ডুইং অল দ্য অ্যাক্টিভিটিস অফ লিভিং অর্গানিজম। একটা বস্তুর জীবিত থাকার জন্য যে সমস্ত কাজের জরুরি, সেগুলি কোষ করতে সক্ষম, তাই তো। তো যদি এটি এককোষী হয়, তাহলে এর মধ্যে যত রকম কাজ রয়েছে, সমস্ত কাজগুলি একটি কোষের মধ্যে সম্পন্ন হবে, তাই তো। তো সেটি আমরা বলতে পারি যখন সেলুলার বা কোষীয় অঙ্গ সংস্থান দেখা যায়, কোষীয় সংস্থান দেখা যায়, দেহ দেহ সংস্থান।
তাই তো? আর অন্যদিকে আহ তাহলে ইউক্যারিওট যেমন যেহেতু প্রোটিস্টা এবং মনেরা দুটি ক্ষেত্রে এরকমই একটি এককোষী টাইপেরই গঠন দেখা যায়, তাই এরা সাধারণত সেলুলার টাইপের দেখা। এবার ছত্রাক যেটির মধ্যে কোষগুলি অনেকগুলি কোষ একসঙ্গে হয়ে, মাইসিলিয়াম আমরা দেখেছিলাম যেখানে অনেকগুলি কোষ এরকম লাইন আকারে তৈরি করেছিল, তাই তো? তো এরা একের বেশি কোষ এবং লুজ টিস্যু শিথিল কলা রূপে বসবাস করে, শিথিল কলা রূপে। অন্যদিকে প্লান্টি বা উদ্ভিদ রাজ্যের মধ্যে এরা সাধারণত কলা বা অঙ্গ দেহ সংস্থান দেখা যায়। আর সবার শেষে যেটি হচ্ছে প্রাণী দেহের মধ্যে এটি কলা, অঙ্গ এবং তন্ত্র কেন দেখো, কোষগুলি সমন্বিত হয়ে কোষ কলা তৈরি করে এবং কলাগুলি সমন্বিত হয় অঙ্গ, অনেকগুলি অঙ্গ একসঙ্গে থাকে তখন অঙ্গতন্ত্র। তো অ্যানিমালিয়ার ক্ষেত্রে সব থেকে মোস্ট ভ্যারাইটি অফ বডি অর্গানাইজেশন দেখা যায়, এবং সেটা আমরা দেখেছিলাম যখন প্রাণী রাজ্যে পড়েছি যে পরিফেরা থেকে এরকম কোষীয়, এখানে এরকম না যে সেলুলার প্রেজেন্ট নেই, এখানে সেলুলারও রয়েছে, বাট ডিটেইলে রয়েছে, সবগুলি প্রায় স্তরে স্তরে উপস্থিত। এবং লাস্ট এন্ড দ্য মোস্ট ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মুড অফ নিউট্রিশন। এখানে কিছু জিনিস স্পেসিফাই করা জরুরি। যেমন ব্যাকটেরিয়া যে রয়েছে, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ব্যাকটেরিয়া শুধুমাত্র স্বভোজী রূপে কাজ করে না, ব্যাকটেরিয়ার গঠন খুবই সিম্পল হতে পারে, খুবই সরল গঠন হওয়া সত্ত্বেও এরা বিভিন্ন রকম পুষ্টি পদ্ধতি এবং গঠনের ভিত্তিতে বিভিন্ন ভাবে অন্যান্য রাজ্যগুলির থেকে অনেক বেশি কমপ্লেক্স। যেমন এদের ক্ষেত্রে বিভিন্ন অর্গানিজম রয়েছে যারা স্বভোজী রূপে কাজ করে, বিভিন্ন অর্গানিজম রয়েছে যারা পরভোজী রূপে কাজ করে। স্বভোজীর মধ্যেও এরকম নয় যে শুধু সালোক সংশ্লেষের মাধ্যমে খাদ্য তৈরি করছে, কিছু রয়েছে যারা রাসায়নিক সংশ্লেষকারী, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ার মধ্যে যে শক্তি উৎপন্ন হয় সেই শক্তির মাধ্যমে খাদ্য তৈরি উৎপাদন করে, তাই তো? তো অটোট্রফিকের মধ্যে এরা এইদার ফটোসিনথেটিক অর কেমোসিনথেটিক দুটোর মধ্যেই আসে। হেটারোট্রফিক ও পরভোজীর মধ্যে যদি বলে, পরভোজিকের মধ্যে এরা স্যাপ্রোফাইটিক অর্থাৎ মৃতভোজী এবং পরভোজী দুটোই হতে পারে। মৃতভোজী মানে যারা মৃত পদার্থের উপর জন্ম মানে নিজেদের বৃদ্ধি করে, এবং পরভোজী অর্থাৎ যারা কোনো পোষক দেহের থেকে ডিরেক্টলি নিউট্রিশন পুষ্টি গ্রহণ করে। অন্যদিকে প্রোটিস্টা যদি বলি, প্রোটিস্টার মধ্যে যেহেতু কিছু অর্গানিজম রয়েছে যেগুলো প্লান্টের মতো অ্যাক্ট করে, দ্যাট মিনস এর অটোট্রফিক হিসেবে কাজ করবে, আবার কিছু রয়েছে যেগুলি ফাঙ্গাই বা ছত্রাকের সাথে, যেমন স্লাইম মোল্ড ছত্রাকের সাথে সিমিলারিটি শো করে। অন্যদিকে প্রোটোজোয়া গুলি অ্যানিমালের সাথে সিমিলারিটি করে, কারণ এটা মোবিলিটি রয়েছে, লোকোমোশন রয়েছে, তাই তো? তো ওই এই বেসিসে এদেরকে বলা যেতে পারে যে হ্যাঁ এরা অটোট্রফিক। তো অটোট্রফিকের মধ্যে যেহেতু প্লান্টের মতো, তাই ফটোসিনথেটিক দেখা যাবে মেইনলি, আর হেটারোট্রফিক গুলি সমস্যা শো করে। ছত্রাক গুলি সাধারণত সম্পূর্ণরূপে হেটারোট্রফিক হয়, কোন ছত্রাকই অটোট্রপিক না, সবগুলি হেটারোট্রপিক। ছত্রাক এবং অ্যানিমালিয়া দুটোই হেটারোট্রপিক, কমপ্লিট হেটারোট্রপিক। ওকে, অ্যান্ড ইন কেস অফ ছত্রাক এটা হচ্ছে হেটারোট্রপিকের মধ্যে স্যাপ্রোফাইটিক এন্ড প্যারাসাইটিক অর্থাৎ মৃতভোজী এবং পরভোজী। আর মানব শরীরে পরভোজীর সঙ্গে হলযোগিক আছে, যেখানে এরা পুরো খাবারটিকে একবারে গ্রহণ করে। ওকে, অটোট্রফিক হচ্ছে সম্পূর্ণরূপে এক্সক্লুসিভলি প্লান্টস এর মধ্যে দেখা যায়, তবে এর মধ্যে কিছু এক্সেপশন রয়েছে। এক্সেপশন আমরা পড়েছি, এক্সেপশন রয়েছে ভেনাস ফ্লাইট্রাপ, তো যারা ইনসেক্ট পতঙ্গভুক কিছু প্রাণী রয়েছে যারা পতঙ্গগুলিকে গ্রহণ করে, তাদের থেকে নাইট্রোজেনের ঘাটতি সম্পন্ন করে। আর কিছু রয়েছে কাস্কটা বা স্বর্ণলতা, যেটি পরজীবীর মতো অ্যাক্ট করে। তো এইভাবে টোটাল 5 রাজ্য শ্রেণীবিন্যাস দেওয়া যেতে পারে, যেখানে আমরা টোটাল এই কিছু ভিত্তি দেখলাম। এবার আরো যেটা জিনিস জানা জরুরি সেটা হচ্ছে, এখানে আমরা যদি দেখি প্রোটোজোয়া গুলির মধ্যে 4টি ভাগ রয়েছিল, ঠিক আছে? তো সেই কোশ্চেনটা যদি একটু ডিটেলে ডিসকাস করতে যাই, যে আমি বললাম যে মোনেরা রাজ্যের মধ্যে প্রধানত দুটি ভাগ আসে, সেটা হচ্ছে ইউ ব্যাকটেরিয়া অ্যান্ড আর্কি ব্যাকটেরিয়া, তাই তো? ইউ ব্যাকটেরিয়া আর্কি ব্যাকটেরিয়ার মধ্যে ডিফারেন্স কি ছিল? ইউ ব্যাকটেরিয়া আর্কি ব্যাকটেরিয়ার মধ্যে মেইন ডিফারেন্স সেরকম প্রধানত কোনো ডিফারেন্স নেই, তবে হ্যাঁ আর্কি ব্যাকটেরিয়ার গঠনটি, সেলুলার গঠনটা খুবই ডিফারেন্ট প্রকৃতির হওয়ার কারণে এরা রেজিস্ট্যান্ট, এরা ভিন্ন রকম পরিবেশে বসবাস করতে পারে, যেখানে সাধারণত কোনো জীবিত বস্তু বেঁচে থাকা সম্ভব নয়, ঠিক আছে? আর ইউ ব্যাকটেরিয়া গুলি হচ্ছে সাধারণত এত কমপ্লেক্স স্ট্রাকচার হয় না, এদের খুবই সিম্পল টাইপের স্ট্রাকচারই হয়। এবং এদের গঠনের মধ্যে যদি ব্যাখ্যা করতে যাই, সব থেকে ডিটেলে যেটা ডিসকাস করা হয় সেটা হচ্ছে ব্লু গ্রিন অ্যালগি বা নীলাভ সবুজ শৈবাল।
নীলাভ সবুজ শৈবালগুলি সাধারণত এভাবে একটি কলোনি টাইপের তৈরি করে থাকে, যেখানে একের বেশি জীবের একসঙ্গে থাকে এবং এর পুরো গঠনটা একটি মিউসিলেজিনাস বা জিলাটিন জাতীয় আবরণী দিয়ে আবৃত থাকে। এদের মধ্যে কিছু কোষ এরকম রয়েছে যারা মডিফাইড ফর নাইট্রোজেন ফিক্সেশন, এরা নাইট্রোজেন আবদ্ধীকরণ করতে পারে এবং এদেরকে হেটেরোসিস্ট বলে থাকে। ঠিক আছে, ওকে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যেটা আছে ব্যাকটেরিয়ার মধ্যে, সেটা হচ্ছে মাইক্রোপ্লাজমা থেকে কোশ্চেন আছে, কিন্তু মাইক্রোপ্লাজমা ব্যাকটেরিয়া থেকে অনেকটা ডিফারেন্স শো করে। কি, যে মাইক্রোপ্লাজমা খুবই ক্ষুদ্র রকমের অণুজীব, যেটি অক্সিজেনের অনুপস্থিতিতে বসবাস করতে সক্ষম এবং এদের ক্ষেত্রে কোষপ্রাচীর অনুপস্থিত। আমরা দেখেছিলাম ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কোষপ্রাচীর রয়েছে, যেটা নন সেলুলোজিক, অর্থাৎ যেটা অ্যামিনো অ্যাসিড এবং পলিস্যাকারাইড দিয়ে তৈরি, শর্করা নির্মিত। তবে মাইক্রোপ্লাজমা রয়েছে যাদের ক্ষেত্রে এটা অনুপস্থিত। ওকে, প্রোটিস্টা রাজ্যের মধ্যে ক্রাইসোফাইট, ডাইনোফ্লাজেলেটস। ক্রাইসোফাইটের মধ্যে মেইনলি ক্রাইসোফাইটের মধ্যে ডায়াটম আসে এবং ডায়াটমের গঠন আমরা বলে অলরেডি ডিসকাস করেছি, সাবানের বাক্সের মতো, যেখানে সিলিকা দিয়ে আবৃত থাকে। ওকে, তাই এরা যেখানে সঞ্চিত হয়ে যায় সেই পুরো রেস্টটা বলে ডায়াটোমেসিয়াস আর্থ। আর এই ডায়াটোমেসিয়াস আর্থ গুলি খুবই দানাদার হয় বলে একে আমরা পলিশের কাজে, তাই তো, আহ পরিষ্কার করার কাজে, সাফ করার কাজে, তো অয়েল এবং সিরাপ পরিষ্কার করতে হেল্প করি, কাজ করি। তো এছাড়াও ডায়াটম গুলি, ডায়াটম যেহেতু আমি বলেছিলাম ডায়াটমটা অনেকটা সিমিলারিটি কার সঙ্গে শো করে, ডায়াটম অনেকটা সিমিলারিটি প্লান্টের সঙ্গে করে, তাই এরা হচ্ছে সমুদ্রের মধ্যে প্রধান উৎপাদক। ডাইনোফ্লাজেলের দুটি ফ্লাজেলা যুক্ত গঠন, দুটি ফ্লাজেলা একটি আড়াআড়ি ভাবে থাকে, একটি লম্বালম্বি ভাবে অবস্থান করে। রেড টাইড এখান থেকে এসেছিল, কারণ এরা শৈবালগুলি খুব দ্রুত বৃদ্ধি পায়, গনিয়ালাক্স। ঠিক আছে, এদের মধ্যে কিছু রয়েছে যারা বিষও তৈরি করে। ইউগ্লিনাইটের গঠনটা একটু ইম্পর্টেন্ট, কারণ ইউগ্লিনাইটের সেল ওয়ালের জায়গায় একটি প্রোটিন নির্মিত গঠন থাকে পেলিকেল, যার কারণে এর শরীরটা পুরো নমনীয় হয়ে থাকে এবং দুটি ফ্লাজেলা থাকে যেগুলি সিমিলার সাইজের, একই রকমের নয়। স্লাইম মোল্ড অনেকটা ঠিক মৃতজীবী টাইপের, অর্থাৎ এরা ছত্রাককে সিমিলারিটি শো করে, তাই তো। এবং এদের মধ্যে যে স্পোর রয়েছে, এর যে রেণু রয়েছে, রেণুধর গঠনটি, সেই রেণুধর গঠনটির মধ্যে কোষপ্রাচীর উপস্থিত, তাই সেটিকে আমরা মোস্টলি মেনে নিই। এবং এদের ক্ষেত্রে আরো কিছু জিনিস দেখা যায়, যে এরা প্লাসমোডিয়ামের মতো একটা গঠন তৈরি করে। প্লাসমোডিয়াম কি না, যখন একটা মৃত পদার্থ পড়ে আছে, মৃত একটা খাবার রয়েছে, তো অনেকগুলি একসঙ্গে অ্যাকুমুলেট হয়ে যায়, অ্যাকুমুলেট হয়ে একটা পুরো গঠন তৈরি করে, যেটাকে আমরা বলি সাধারণত প্লাসমোডিয়াম। প্রোটোজোয়ান সিমিলার উইথ অ্যানিমাল বেসড অন লোকোমোশনারি স্ট্রাকচার, এদেরকে আমরা চার ভাগে ভাগ করি, প্রধানত অ্যামিবয়েড, ফ্লাজেলেট, সিলিয়েটেড অ্যান্ড স্পোরোজোয়ান্স। ঠিক আছে, অ্যামিবয়েডদের ক্ষেত্রে ক্ষণপদ তৈরি হয়, উদাহরণ এন্টামিবা। ফ্লাজেলেটের ক্ষেত্রে ফ্লাজেলা টাইপের রয়েছে এবং এরা কিছু রোগ সৃষ্টি করে, যেমন ঘুম রোগ, তাই তো, বা স্লিপিং সিকনেস। আর সিলিয়েটের মধ্যে সিলিয়া রয়েছে। সিলিয়াগুলি কি করে না, সিলিয়াগুলি নৌকার ওড়ের মতো কাজ করে, এরা সবগুলি একসাথে দিকে মুভ করে জলের সঙ্গে সঙ্গে খাবারকে গুলেটের দিকে ঠেলে দেয়, ফলে গুলেট থেকে এরা নিজেদের খাবার গ্রহণ করতে পারে, সিলিয়েটের পড়ে। উদাহরণ হচ্ছে প্যারামেশিয়াম। আর স্পোরোজোয়ান্স গুলি হচ্ছে এমন কিছু সংক্রামক রেণুধর গঠন, যে কি স্পোরোজোয়ান্স এদের জীবনের কোনো না কোনো দশায় এরা এমন একটা দশা তৈরি করে, রেণুধর দশা, যে দশাটি আহ রোগ সৃষ্টিকারী, তাই তো, সেগুলো বলে স্পোরোজোয়ান্স। উদাহরণ হচ্ছে প্লাসমোডিয়াম। ওকে, ছত্রাকের আমরা চারটি ভাগ দেখেই নিয়েছি, যে কিভাবে সবাই মোড অফ নিউট্রিশন, মোড অফ রেপ্লিকেশন বেসিসে আলাদা হয়ে থাকে। ঠিক আছে, তো এখানে জানা শুধু এটা জরুরি যে এদের বেসিস অফ ক্লাসিফিকেশন কি ছিল। আমরা দেখেছিলাম যে এরা মাইসেলিয়ামের গঠনের ভিত্তিতে, তাই তো, মোড অফ নিউট্রিশন, মোড অফ রিপ্রোডাকশনের মধ্যে আমরা কিভাবে দিলাম, কিভাবে আমি তোমাকে বলে দিলাম যে একটির মধ্যে অ্যাসেক্সুয়াল স্ট্রাকচার রয়েছে, যে কনিডিয়া, তাহলে সেটা কার মধ্যে অন্তর্ভুক্ত হবে, সেটা অ্যাসকোস্পোরের মধ্যে অন্তর্ভুক্ত হবে নাকি বেসিডিওস্পোর। এবার যেটা তৈরি হচ্ছে সেটা কিভাবে তৈরি হচ্ছে, এটা এক্সোজেনাসলি নাকি এন্ডোজেনাসলি। তো একটা টেবিল টাইপে বানানোর চেষ্টা করবে, যেখানে তুমি একদিকে লিখছো সমস্ত স্পোর গুলি, ঠিক আছে, স্পোর্স whether it is asexual or sexual, and এটা এন্ডোজেনাস নাকি এক্সোজেনাস। এভাবে করলে কনিডিয়া আসবে, এখানে জুস্পোর আসবে, অ্যাপ্লানোস্পোর আসবে, অ্যাসকোস্পোর আসবে, ব্যাসিডিওস্পোর আসবে, সবগুলো ডিসকাস হয়ে যাবে। ঠিক আছে, অ্যান্ড এক্সাম্পল যদি ফাঙ্গার মধ্যে জিজ্ঞেস করতে হয়, এইদের ওরা কোনো একটা ক্যারেক্টারিস্টিক ডিসকাস করার চেষ্টা করবে, যে হ্যাঁ ব্রাঞ্চ আর মাইসিলিয়াম সঙ্গে অ্যাসকোস্পোর দেখা যাচ্ছে, বলো কোনটির মধ্যে অন্তর্ভুক্ত হবে। তো তখন তোমাকে অ্যাসকোস্পোর হিসেবে অ্যাসকোমাইসিটিস অপশনে থাকবে না, অপশনে থাকবে অ্যাসকোমাইসিটিস এর উদাহরণগুলি। যেমন এটা আমি দিয়ে দিলাম তোমাকে স্যাক্রোমাইসিটিস,
তাই তো? এইটা দিদা মোরেলস, প্রোফেলস, নিউরোস্পোরা, অ্যাসপারজিলাস, এভাবে কনফিউজ করা যায়। তো অর্গানিজমের সঙ্গে রিলেট করে এই পুরো ক্লাসিফিকেশন সিস্টেম, এইদের এটা প্লান্ট কিংডম হোক বা অ্যানিমাল কিংডম বা বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন, যখনই এক্সাম্পলের সাথে রিলেটেড করে ব্যাখ্যা করা হয় ক্যারেক্টারিস্টিক গুলি বা বৈশিষ্ট্যগুলি, তখন যে কোনো বৈশিষ্ট্য থেকে যখন কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয় সেটা এক্সাম্পলের সঙ্গে লিঙ্ক করে। যখন আমি জিজ্ঞেস করবো যে রেড টাইড তৈরি করে, আমি তখন জিজ্ঞেস করবো না যে এটা কোনো ডাইনোফ্লাজেলেট করে, তখন বলা হবে যে গর্নিওলাক্স করে। রাইট? ওরকম ভাবে কোশ্চেন গুলো ই করা হয় বেশি। বেশি কিছু আমি যদি জিজ্ঞেস করি যে হ্যাঁ বলো, রাস্ট অ্যান্ড স্মার্টের মধ্যে কোন টাইপের, আমি বলবো রাস্ট অ্যান্ড, আমি বললাম সেক্স অর্গান অ্যাবসেন্ট একটি ফাঙ্গার গোষ্ঠীর মধ্যে, তাই তো? সেটি কোন, সেটির মধ্যে অন্তর্ভুক্ত অর্গানিজমের নাম বলো, তো তখন সবার আগে যেটা মাথায় আসবে সেটা হচ্ছে রাস্ট, স্মার্ট, উস্টিলাগো, এগুলি। এবং এদের তাদের সঙ্গে তাদের কমন নেম গুলি, যেমন অ্যাগারিকাস না দিয়ে মাশরুম দিয়ে দিতে পারি আমি, রাস্ট না দিয়ে, পাক্সিনিয়া না দিয়ে আমি রাস্ট ফাঙ্গাস দিয়ে দিতে পারি, মরিচের সৃষ্টিকারী ছত্রাক দিয়ে দিলাম পাক্সিনিয়া না দিয়ে, সেভাবেই। ঠিক আছে? এবং প্লান্ট কিংডমের যে ব্যতিক্রম গুলি রয়েছে, অর্থাৎ ব্লাডার ওয়ার্ড, ভেনাস ফ্লাইট্রাপ, যে পতঙ্গ ভুক, এবং এছাড়াও স্বর্ণলতার মতো কিছু পরজীবী গঠন, যেগুলি সাধারণত আমরা জানি প্লান্ট কি, প্লান্ট মানে হচ্ছে স্বভোজী, অটোট্রফিক। এবার যদি এর মধ্যে কিছু সময় কখনো কখনো দেখা যায় যে এরা হেটারোট্রপিকের মধ্যে কাজ করে, তাই এক্সেপশন গুলো ইম্পর্টেন্ট। ওকে। আর এখানে আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়, সেটা হচ্ছে যে ব্যাকটেরিয়ার মধ্যে, ভাইরাসের মধ্যে দু টাইপের এখানে দেখানো হয়েছে, একটা প্লান্ট কে অ্যাফেক্ট করে, আর একটা ব্যাকটেরিয়াকে অ্যাফেক্ট করে। ব্যাকটেরিয়া ফাজের মধ্যে তিনটে কিছু গঠন থাকে, যেমন হেড থাকে পুরোটি, দেন একটা কলার অংশ, কলার আমাদের যেমন কলার থাকে সেরকম কলার, একটি শীট দিয়ে নির্মিত, এবং কিছু টেল ফাইবার্স। ছটি হয়, ছয়টি বেশিও হতে পারে, এটাকে এন্ড প্লেটও বলে। অবশ্যই দেখবে। ঠিক আছে? এখানে যদি দেখি এটা আরএনএ রয়েছে, সিঙ্গেল স্ট্র্যান্ড, আমি বলেছিলাম প্লান্ট কে যেগুলো এফেক্ট করে সেগুলো কিরকম হবে, সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএ। বাইরে যে প্রোটিন আবরণী রয়েছে সেটাকে বলি ক্যাপসিড। আর প্রত্যেকটি ছোট ছোট অবয়বকে বলা হয় ক্যাপসোমিয়ার। ওকে। এবার যদি এই প্রোটিন স্ট্রাকচারটি না থাকে, শুধুমাত্র আরএনএ থাকে, তাহলে সেটিকে আমরা বলবো ভাইরয়েড। এবং যেহেতু আরএনএ প্রোটিন স্ট্রাকচারটি অনুপস্থিত, তাই এদের গঠনটা সাধারণত স্মল হয়। আর অন্যদিকে শুধুমাত্র প্রোটিন গঠনটি থাকলে, তাহলে সেটাকে বলবো প্রায়ন্স, মিসফোল্ডেড প্রোটিন। কি রোগ সৃষ্টি করে? সাধারণত বেশিরভাগ স্নায়ু রোগগুলি, যেমন বোভাইন স্পঞ্জিফর্ম এনসেফালোপ্যাথি, ক্রুচফেল্ড জ্যাকব ডিজিজ, এগুলি। আর ভাইরয়েড কি সৃষ্টি করেছিল? ভাইরয়েড সাধারণত প্লান্টকে এফেক্ট করে, এবং যেহেতু সিঙ্গেল স্ট্র্যান্ডের আরএনএ, তো সিঙ্গেল স্ট্র্যান্ড সাধারণত প্লান্টকে এফেক্ট করে। এবং মোস্টলি যে রোগগুলি সৃষ্টি করে সেগুলি যেমন হচ্ছে, আহ এখানে এরকম ব্যাখ্যা করা নেই, বাট মনে হয় যে হ্যাঁ, সাধারণত যে রোগগুলি সৃষ্টি হয় সেগুলি সাধারণত উদ্ভিদের মধ্যে রোগ সৃষ্টি করে। ভাইরাস কি রোগ সৃষ্টি করেছিল? ভাইরাস করেছিল মোজাইক ফরমেশন, লিফের রোলিং, লিফ কুকুড়ে যাওয়া, একটা পাতা কুকুড়ে যাওয়া, শিরাগুলি মিশে যাওয়া, লিফ ভেন ক্লিয়ারিং, এই সমস্তগুলি। এবং তাদের সাধারণ বৃদ্ধি ব্যাহত হয়ে যাওয়া, তাই তো? এগুলি। লাইকেনের মধ্যে দুটো পার্ট, অ্যালগাল এবং ফাঙ্গাল পার্ট। অবভিয়াসলি এদের মধ্যে জিজ্ঞেস করা হয়, রিলেশন জিজ্ঞেস করবে, বা এদের জিজ্ঞেস করা হতে পারে যে এদের দুটির মধ্যে কিভাবে একে অপরের মিথজীবী, মানে মিথজীবী গঠন, মানে দুজনেরই লাভ হচ্ছে, কিভাবে লাভ হচ্ছে। ফাঙ্গাই খাবার পাচ্ছে, অ্যালগি হচ্ছে নিজের সালোক সংশ্লেষ করার জন্য জল। দেখো এরা লাইকেনরা কোথায় বসবাস করে, লাইকেনরা বসবাস করে যখন একটি জায়গায় প্রথম প্রাণের সৃষ্টি হচ্ছে, বা ওখানে যখন বংশ বিস্তার করছে, মানে নতুন নতুন অর্গানিজম তৈরি হচ্ছে, যেমন একটা রক, তাই তো? একটা পাথর ভেঙে গেছে, সেই পাথরটা ভেঙে গিয়ে এবার মাটি তৈরি হয়েছে প্রথম, সেখানে লাইকেন এলো। সেখানে এক্সাক্ট জলের এখনো গঠন, জল ঠিকভাবে সাপ্লাই, মানে জল রয়েছে খুব গভীরে রয়েছে, বা সেরকম পরিমাণে নেই। তো এই মাইসিলিয়াম গুলি কি করে? মাইসিলিয়াম গুলি সেখানে গিয়ে জল এবং পুষ্টিদ্রব্যগুলি গ্রহণ করতে সাহায্য করে, এবং তার সঙ্গে সঙ্গে সেগুলিকে সাপ্লাই করে অ্যালগিতে, যাতে সে সালোকসংশ্লেষ সম্পন্ন করতে পারে।